সকালে রঞ্জন দরজা খুলে দেখে সুপ্রিয়া দরজার বাইরে শুয়ে আছে। ওর কাছে এসে ওর গালে হাত দিয়ে দেখে ধুম জ্বর। সুপ্রিয়াকে কোলে নিয়ে রুমেতে চলে আসে। সুপ্রিয়ার ঘুম ভাঙতে রঞ্জন বলে, আমি ভেবেছিলাম তুমি মন থেকে ক্ষমা চাইছো, কিন্তু পুরোটাই নাটক ছিল। সুপ্রিয়া উঠে বাইরে যেতে চায় আবার। রঞ্জন বলে, আর কত নাটক করবে, বাদ দাও। সুপ্রিয়া বলে, আমি কি করলে আপনার মনে হবে আমি নাটক করছি না? আমি আর কিভাবে ক্ষমা চাইবো বলুন আমায়? সুপ্রিয়া খুব আপসেট ছিল। রঞ্জন সুপ্রিয়ার গাল দুহাত দিয়ে ধরে বলে, এই জীবনে তুমি ক্ষমা পাবে না। রঞ্জনের সৎ ভাই রিয়ার বাড়ি যায়। রিয়া বলে, তুমি হঠাৎ এখানে কিসের জন্য? রঞ্জনের সৎ ভাই বলে, আমি তোমার সাথে পার্টনারশিপ করতে চাই। রিয়া বলে, পার্টনারশিপ কিসের? তোমার মতো ফালতু ছেলের সাথে আমি কিসের জন্য পার্টনারশিপ করতে যাব? রঞ্জনের সৎ ভাই এই কথাগুলো শুনে প্রথমে রেগে গেলেও নিজেকে সামলে বলে, আমি শুনলাম তোমার সাথে রঞ্জন বিয়েটা ভেঙে দিয়েছে। সবাই তো তোমাকে নিয়ে অনেক কথাবার্তা বলছে শুনলাম। রিয়া বলে, তুমি কি ভাবছো এই সব কথা বলে তুমি আমাকে উত্তেজিত করবে? কিন্তু এত সহজে আমি তোমার জালে পা দেব না। ভালো চাও তো এখান থেকে বার হয়ে যাও। রঞ্জনের সৎ ভাই জানে রিয়াকে কিভাবে হাতে আনবে, তাই বলে, তুমি কি চাও না সুপ্রিয়ার কাছ থেকে রঞ্জনকে ছিনিয়ে নিতে? রিয়া বলে, তুমি কি করতে চাও? রঞ্জনের সৎ ভাই বলে, আমি কি করব সেটা তুমি আজ রাতেই জানতে পারবে, তারপর তুমি ঠিক করবে আমার পার্টনার হবে কি না। রঞ্জন বারে বসে ড্রিঙ্ক করছিল আর মনে মনে ভাবছিল, আমি কি সুপ্রিয়াকে ভালোবেসে ফেলেছি? না, এটা হতে পারে না। ও একটা খুনির মেয়ে, ওর বাবা আমার মাকে মেরে ফেলেছে। আমি ওকে কোনো দিনও ক্ষমা করব না। এই সময় বারে কয়েকজন ব্যবসায়ীর ছেলে আসে। রঞ্জনকে উদ্দেশ্য করে বলে, হে রঞ্জন, কি ব্যাপার? কী সব শুনছিলাম তোমার নামে? তুমি নাকি তোমার বাবাকে হসপিটালে পাঠিয়ে ছেড়েছ, আর তারপর তোমার সৎ ভাইকে লাথি মেরে কোম্পানি থেকে বার করে দিয়েছ। তুমি তো খুব নির্দয়ী মানুষ দেখছি। রঞ্জন নিজের হাতে ড্রিঙ্কের গ্লাসটা টেবিলে নামিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলে, আমি শুনলাম তোমার বাবা তোমাদের কোম্পানি চালাতে না পেরে 2 নম্বরই করা শুরু করেছে। এখন তো আবার রাস্তা থেকে একটা বাস্টার্ডকে তুলে নিয়ে এসে তাকে দায়িত্ব দিয়েছে। তোমার মতো ইউজলেস হওয়ার থেকে নির্দয়ী হওয়া অনেক ভালো। এই কথা শুনে ছেলেটা অনেক রেগে যায়, কিন্তু রঞ্জন এইসব কিছুর পাত্তাই দেয় না। বলে, তোমার চোখ রাঙানি অন্যদের দেখাবে, আমাকে নয়। ছেলেটা আরও বেশি উত্তেজিত হয়ে রঞ্জনের জামার কলারটা চেপে ধরে বলে, মুখ সামলে কথা বলো রঞ্জন। সেই সময় সুপ্রিয়া ওখানে এসে এই দৃশ্য থেকে চিৎকার করে বলে, কি করছেন? ছাড়ুন আপনি রঞ্জন স্যারকে। রঞ্জনের বডিগার্ডরাও চলে আসে ওখানে। সুপ্রিয়াকে দেখে রঞ্জন বলে, তুমি এখানে কেন এসেছো? ছেলেটা কিন্তু সুপ্রিয়াকে দেখে শয়তানি হাসি হাসছিল। আপনি অনেক নেশা করেছেন, এবার বাড়ি চলুন। রঞ্জন ওর বডিগার্ডকে বলে, সুপ্রিয়াকে বাড়ি নিয়ে যাও। কিন্তু ছেলেটা বলে, আরে এত তাড়াতাড়ি ওনাকে বাড়ি দিয়ে আসছো কেন? দাঁড়াও, ওনার সাথে একটু আলাপ পরিচয় করি আমি। এক রাতের জন্য যদি ওনাকে পাওয়া যেত খুব ভালোই হতো। এইসব কথা বলতে বলতে সুপ্রিয়ার কাছে গিয়ে ওকে টাচ করতে যায়। রঞ্জনের মাথায় আগুন জ্বলে ওঠে। ছেলেটার হাতটা ধরে নিয়ে বলে, ও শুধু আমার। বলে ছেলেটার হাতটা ঘুরিয়ে মুচড়ে দিয়ে বলে, তোমাকে ওয়ার্নিং দিলাম, ওর গায়ে কোনোদিনও একটা আঙুল ঠেকাবে না, না হলে আমি তোমার পুরো হাতটাই গায়েব করে দেব। তারপর সুপ্রিয়ার হাতটা ধরে ওখান থেকে বার হয়ে যায়। রঞ্জন চলে যাওয়ার পর ছেলেটা ওর দলবলকে বলে, খুবই ইন্টারেস্টিং। রঞ্জন একটা মেয়েকে নিয়ে এত প্রোটেক্টিভ হয়েছে আগে কোনো দিন দেখিনি। মেয়েটাকে আমার বাড়িতে তুলে নিয়ে আসবে একদিন। রঞ্জন সুপ্রিয়াকে বাড়ির বাইরে নিয়ে এসে বলে, তুমি কেন এসেছিলে বলো? সুপ্রিয়া বলে, আমি আসতে চাইনি, কিন্তু আপনাকে। রঞ্জন রাগীভাবে বলে, আপনাকে কি? তুমি বুঝতে পারছো না তোমার এখানে আসাটা একটা পাগলামি? সুপ্রিয়াকে রঞ্জন খুবই বকাবকি করছিল। হ্যাঁ, আমি ভুল করেছি এখানে এসে, কিন্তু কি করতাম আমি? আপনার সৎ ভাই আমায় ফোন করে বলে আপনি বারে বেশি ড্রিঙ্ক করে বেসামাল হয়ে পড়ে আছেন, তাই আমি এসেছিলাম আপনাকে বাড়ি নিয়ে যেতে। রঞ্জন স্যার, আমি জানি আপনি আমাকে এবং আমার পরিবারকে অনেক ঘৃণা করেন, তাই বলছি এবার আমাকে ছাড়ুন। আপনার এই বন্দি জীবন থেকে আমাকে মুক্তি দিন। রঞ্জন রুথলেসভাবে বলে, তোমাকে মুক্তি দেব? তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো? তার মানে নতুন কোনো পয়সাওয়ালা বস পেয়েছো? কত টাকা দিচ্ছে সে?
আমার সাথে একবার পরিচয় করাও তার। সুপ্রিয়া রঞ্জনের কথাগুলো বোবার মতো শুনছিল। যতই কথাগুলো ওর মনে আঘাত করুক, ও রঞ্জনকে পাল্টা কোনো ক্ল্যারিফিকেশন দেবে না। সুপ্রিয়া বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আপনার চোখে আমি একটা এমন মেয়ে যে ছেলেদের সাথে সহবাস করে টাকা ইনকাম করে শুধু। রঞ্জন স্যার, আমি আপনাকে ছাড়াও সারভাইভ করতে পারবো। রঞ্জন সুপ্রিয়াকে রাগীভাবে বলে, ওকে ঠিক আছে, এখান থেকে আমার বাড়ি 30 কিলোমিটার, তুমি পায়ে হেঁটে আসো তাহলে। সুপ্রিয়াকে রেখে রঞ্জন গাড়ি করে ওখান থেকে বার হয়ে যায়। সুপ্রিয়া হেঁটেই ফিরছিল। পিছন থেকে কয়েকজন এসে সুপ্রিয়াকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। রঞ্জন গাড়ি করে বেশি দূর যায়নি তখনও। রঞ্জন দেখতে পেয়ে কিডন্যাপার গাড়িটির পিছন করে। বাড়ি যে ছেলেটা সুপ্রিয়ার সাথে অভদ্রতা করেছিল সেই কিডন্যাপ করেছিল। ছেলেটা বলে, আসুন ম্যাডাম, অনেক তো রঞ্জনকে খুশি করলেন, এবার আমাকে একটু খুশি করুন, বলে সুপ্রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় রঞ্জনও এসে ছেলেটার মাথায় একটা বিয়ারের বোতল দিয়ে মারে। এই সব কিছুতে সুপ্রিয়া জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখে নার্সিংহোমের বেডে শুয়ে আছে। ডাক্তার ওকে বলে, আসলে ভয়ের কিছু নেই সুপ্রিয়া, আপনি এখন প্রেগনেন্ট, তাই নিজেকে বেশি উত্তেজিত করবেন না, এতে আপনি আর আপনার বাচ্চার ক্ষতি হবে। সুপ্রিয়া এই কথা শুনে অবাক হয়ে যায়, বলে, আপনি এটা কি বলছেন, আমি প্রেগনেন্ট? ডাক্তার বলে, হ্যাঁ আপনি জানতেন না, 2 মাসের প্রেগনেন্ট আপনি। সুপ্রিয়া ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ ডাক্তারবাবু, আমি প্রেগনেন্ট, আপনি আর কাউকে বলবেন না, এই বাচ্চার বাবা জানতে পারলে বাচ্চাটাকে মেরে ফেলবে। সেই সময় রঞ্জন আসে ওখানে, এসে ডাক্তারকে জিজ্ঞাসা করে কি হয়েছে সুপ্রিয়ার। ডাক্তার সুপ্রিয়ার কথা মতো রঞ্জনকে বলে, আসলে উনি অনেক বেশি স্ট্রেস নিয়েছে, ওনাকে একটু রেস্টে রাখলে ঠিক হয়ে যাবে, বলে চলে যায়। রঞ্জনও বলে, ঠিক আছে তাই হবে। সুপ্রিয়ার বেডের পাশে বসে বলে, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, আর তোমায় একটা কথা জানাই, আমার সৎ ভাই আর রিয়া মিলে তোমায় কিডন্যাপ করিয়েছিল, তুমি অন্ধের মতো ওদের কথায় বিশ্বাস করবে না সব সময়। সুপ্রিয়া ভাবতেই পারিনি ওরা এত নিচে নামতে পারে। রঞ্জনের সৎ ভাই খবর পায় সুপ্রিয়ার কোনো ক্ষতি হয়নি। এটা রিয়া জানতে পেরে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়। সৎ ভাইকে বলে, তোমার দ্বারা কিছুই হবে না, আমি আগেই জানতাম। সুপ্রিয়া ঠিক হয়ে গেলে রঞ্জন সুপ্রিয়াকে নিয়ে ওর বাবার সমাধির কাছে এসে বলে, এই সেই খুনি সমাধি যে আমার মার হত্যা করে নিশ্চিন্তে আছে, কিন্তু আমি থাকতে দেব না। সুপ্রিয়া রঞ্জনের কাছে হাত জোর করে বলে, প্লিজ, আমার বাবা মারা গিয়েছে, উনি যদি কোনো অপরাধ করে থাকে তার সাজা পেয়েছে। রঞ্জন হার্টলেসভাবে সুপ্রিয়াকে ওখানে রেখে চলে যায়। সুপ্রিয়া কিছুক্ষণ নিজের বাবার সমাধির কাছে বসে থেকে তারপর বাড়ি যাবে বলে ওঠে। কিছু দূরে দেখে কয়েকজন ছেলে ওর দাদাকে খুব মারধর করছে। ওটা দেখে সুপ্রিয়া দৌড়ে যায় ওখানে। ছেলেগুলোর কাছে থেকে টাকা নিয়েছে ওর দাদা, ফেরত দিতে পারেনি, তাই মারছে ওরা। সুপ্রিয়া আটকাতে গেলে ছেলেগুলো ওর কাছ থেকে টাকা চায়। সুপ্রিয়া বলে, আমি এখনই এতগুলো টাকা কোথা থেকে পাবো, একটু সময় দাও, আর আমার দাদাকে এখন ছেড়ে দাও। ওরা কোনো কথা না শুনে সুপ্রিয়াকে ঠেলে ফেলে দেয়। সুপ্রিয়াকে আবার নার্সিংহোমে ভর্তি করাতে হয়। রঞ্জন ডাক্তারকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? ডাক্তার বলে, পেশেন্ট এবং ওনার বাচ্চা দুজন আপাতত ঠিক আছে। রঞ্জন অবাক হয়ে বলে, কি বাচ্চা, কি বলছেন এটা? ডাক্তার বলে, হ্যাঁ আপনি জানেন না, উনি 2 মাসের প্রেগনেন্ট। রঞ্জন সুপ্রিয়ার কাছে গিয়ে বলে, সুপ্রিয়া, তুমি প্রেগনেন্ট আমায় আগে বলনি তো, তুমি কালই এই বাচ্চা নষ্ট করবে। সুপ্রিয়া বলে, আমি করব না। রঞ্জন আরও রাগীভাবে বলে, আমি এই বাচ্চার বাবা, তাই আমার রাইট আছে, আমি কি করব, তুমি নষ্ট করবে। আমি ডাক্তারের সাথে কথা বলে কাল সব ঠিক করে রাখবো। সুপ্রিয়ার রঞ্জনের এইসব কথায় আরও ভেঙে পড়ে। আসলে রঞ্জন যখন প্রথম জানতে পারে সুপ্রিয়া প্রেগনেন্ট, খুশি হয়েছিল, কিন্তু ডাক্তার বলে বাচ্চাটাকে এখন নষ্ট না করলে পরে পেশেন্টের ক্ষতি হতে পারে, বাচ্চা হওয়ার সময় পেশেন্ট মারা যেতেও পারে। তাই রঞ্জন না চাইতেও এই সিদ্ধান্ত নেয়। পরের দিন সুপ্রিয়ার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হয়। রঞ্জন ওর সামনে গেলে সুপ্রিয়ার রাগে ফেটে পড়ে, বলে, আমার চোখের সামনে থেকে চলে যান আপনি, আমি আপনাকে হেট করি, আমি আপনার মুখও দেখতে চাই না আর কোনো দিনও। রঞ্জন আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। আজকের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই গল্পের পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে।
আজকের মতো এইটুখানি, সবাই ভালো থেকো।